আফরিনের কথায় অনামিকা সমর্থন করে বলল, ঠিক বলেছ আরফিন, নাহার আপুকে আসলেই ভীষণ সুন্দর লাগছে। আজকে তুষার ভাই তো একেবারে মুগ্ধ হয়ে যাবে, চোখই ফেরাতে পারবে না আর। অনামিকার কথায় সবাই হেসে উঠছে। কনের গাল আরও লাল হয়ে উঠছে। চৌধুরী বাড়ি থেকে অতিথিরা এসে পড়েছেন। সবাই এক এক করে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। বাড়ির কর্তারা তাদেরকে বরণ করে নিয়েছে। তারা বাড়ির মধ্যে প্রবেশ করে। তাদেরকে সোফায় বসানো হয়েছে। বাড়ির বউরা হাসি মুখে অতিথি আপ্যায়নে ব্যস্ত। বাড়ির কর্তারা আবার ব্যস্ত গল্প গুজবে। সবাই এক এক করে পরিচয় হলো। চৌধুরী বাড়ির দুই কর্তা ও তাদের স্ত্রী সন্তানের সাথে। তুষার চুপচাপ বসে আছে আর প্রহন ঘুরছে কখন সে তার সানফ্লাওয়ারের সাথে দেখা করবে। তার পাশে বসে আছে ইনায়া। রকি এখনো আসেনি, কোথায় কেউ জানে না। আফরিন নিচে নেমে এলো। বরের বাড়ি থেকে লোক এসেছে আর সে পরিচয় হবে না? এত কিছুর মাঝে সে আয়নের দেওয়া কথা ভুলে গেছে। আফরিন তুষারের কাছেই এসেছে। তাদের যেহেতু আগেই পরিচয় হয়েছে, তাই তাদের মধ্যে একটা ভাই বোনের সম্পর্ক গড়ে উঠেছে। আফরিন তুষারকে বলল, আসসালামু আলাইকুম দুলা ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম শালিকা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাইয়া, তোমার পাশে বসে আছে এই আপুটা কি হয় তোমার? ও আমার চাচাতো বোন ইনিয়া চৌধুরী। ও আচ্ছা, আমাদের বেআইন সাহেবা। তো বেআইন কেমন আছেন? দুষ্টুমির ছলে আফরিন কথাগুলো বলে ইনায়ার দিকে হাত বাড়িয়ে দিল। ইনায়া ফোনে মগ্ন ছিল। হঠাৎ বাধা পড়ায় সে বিরক্ত চোখে সামনে তাকালো। দেখল শাড়ি পরা এক রমণী তার দিকে হাত বাড়িয়ে আছে। সে সুযোগ শব্দ করে বলে উঠল, ওহ, ডিসকাস্টিং! আমাকে বিরক্ত করো না মেয়ে। আর কী সব নামে ডাকছো তুমি? আনকালচার মেয়ে কথাকার। আমার নাম ইনায়া। এইসব বেআইন টিআইন নামে ডাকবে না। এই বলে সে ওই দিকে চলে গেল। আফরিনের মুখ চুপসে গেল অপমানজনক কথা শুনে। সে মন খারাপ করে মনে মনে বলে উঠল, যা বাবা, আমি তো ভালোভাবে কথা বললাম। কেমন অহংকারী মেয়ে! উনি যে তুষার ভাইয়ার চাচাতো বোন মনেই হয় না। কই ভাইয়া তো এমন না। এই সব ভাবতে ভাবতেই তুষার ফোনে কথা বলা শেষ করে আফরিনের কাছে আসলো আর বলল, আচ্ছা শালিকা, চলেন আপনার বোনের কাছে যাওয়া যাক। অন্য মনস্ক ছিল আফরিন। তুষারের কথা কর্ণপাত হওয়াতে সে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, চলেন, সবাই অপেক্ষা করছে। এই বলে আফরিন তুষারকে নিয়ে ছাদে চলে গেল। হলুদের অনুষ্ঠান ছাদে করা হয়েছে। আর বেশি মানুষজনকে আমন্ত্রণ করা হয়নি হলুদ অনুষ্ঠানে, তাই ছাদে হলুদের জন্য সাজানো হয়েছে। আফরিন তুষারকে নিয়ে নাহারের পাশে বসালো। তুষার নাহারের এই রূপ দেখে থ হয়ে বসে আছে। এক ধানে তাকিয়ে আছে তার সানফ্লাওয়ারের দিকে। আফরিন তুষারের কাছে গিয়ে ফিসফিস করে বলল, এই বলেই আফরিন স্টেজ থেকে নেমে এলো। তুষার চোখ নামিয়ে নিল। আফরিনের কথায় লজ্জা পেয়েছে। ফারিসা মাত্র ছাদে আসলো। আফরিন ফারিসার সাথে ছাদের অন্য পাশে চলে গেল। ফারিয়া বেগম ফারিসাকে ডেকে কি যেন আনতে বললেন নিচে থেকে। সবাই একে একে ছাদে উপস্থিত হলো। নাহার ও তুষার স্টেজে বসে আছে। আর কিছুক্ষণ পরেই হলুদ অনুষ্ঠান শুরু হবে। উজান ও অনামিকা ছাদে একপাশে বসে আলাপ আলোচনা করছে। এর মধ্যেই সেখানে গুটি গুটি পায়ে উপরে এসে দাঁড়ালো আলভি। পাঞ্জাবি পরে ছাদে এসে হাঁপিয়ে উঠেছে সে। কোমরে হাত দিয়ে শ্বাস নিচ্ছে। এদিক ওদিক তাকিয়ে সবটা পরখ করছে। একটু দূরে দাঁড়িয়ে উজানকে দেখতে পেয়ে চলে গেল তার কাছে। উজান আর অনামিকা ফোনে মগ্ন হয়ে আছে। আলভি এসে উজানের সামনে এসে দাঁড়িয়ে বলে উঠল, নতুন ভাইয়া, তুমি এখানে কি করছো? উজান বাচ্চা কণ্ঠ শুনতে পেয়ে সামনে তাকিয়ে বলল, বাবু, তুমি এখানে কিছু করছো না? তুমি এখানে একা একা এসেছো নাকি? না না ভাইয়া, আম্মু আমাকে এনেছে। নতুন ভাইয়া দেখো, আমি হলুদ পাঞ্জাবি পরেছি। আমাকে কেমন লাগছে বলো তো? তোমাকে ভীষণ সুন্দর লাগছে বাবু। কে সাজিয়ে দিয়েছে তোমাকে এত সুন্দর করে? ছোট আপু সাজিয়েছে দিয়েছে ভাইয়া। আর দেখো, আমাকে চকলেটও দিয়েছে। আর বলেছে যদি ভালো বাচ্চাদের মতো থাকি তাহলে আরও দিবে। হো, তা তোমার ছোট আপ্পুই? সে কোথায়? তোমার ছোট আপ্পুকে তো দেখিনি। উজানের কথা শুনে আলভি কিছু বলার আগেই ওর পাশে বসা অনামিকা বলে উঠল, ভাইয়া, ফারিসা অনেক ইন্ট্রোভার্ট একটি মেয়ে, সবার সামনে আসে না, আবার সবার সাথে কথাও বলতে পারে না। আমি ওর সাথে অনেক মিশতে চেষ্টা করেছি, হুম, কাজ হয়নি। কিন্তু ওর একটা দারুণ গুণ আছে জানো, ফারিসা অনেক ম্যাচিওরভাবে কথা বলে। হুম হুম হুম, ইন্টারেস্টিং ব্যাপার তো। ভাইয়া, আমিও অনেক অবাক হয়েছিলাম। অনেক কম বয়সী মেয়ে, তাও ভীষণ ভালো লাগে আমার কাছে।
আলভি এতক্ষণ ধরে অনামিকা ও উজানের কথোপকথন শুনছিল। সে উজানের কাছ থেকে অনামিকার কাছে চলে এসে বলল, নতুন আপুই তোমাকে অনেক সুন্দর লাগছে, তুমি কি আমাকে বিয়ে করবে? চলো আমরা বিয়ে করে ফেলি, যেভাবে বুড়ো আপু করেছে। আলভির এরকম কথা শুনে অনামিকা মনে হচ্ছে সে আকাশ থেকে পড়লো। এই বাচ্চা বিয়ে করবে তাকে? অবাকে সে সীমানায় গিয়ে ঠেকলো। উজান আলভির দিকে ঘুরে ওর মুখে হাত দিয়ে বলল, বাবু, তুমি আমার বোনকে বিয়ে করবে? হ্যাঁ নতুন ভাইয়া। কিন্তু তুমি তো ছোট, আর বিয়ে করে খাওয়াবে কি? কেন, আমরা সবাই যা খাই। ভাইয়া আমি বিয়ে করবো এই সুন্দর আপুইকে। আচ্ছা, আগে তুমি বড় হও, তারপরে বিয়ে করাবো। এর মধ্যে ছাদে এসে দাঁড়ালো আয়ান। পরনে হলুদ পাঞ্জাবি, বুকের কাছে সবুজ সুতা দিয়ে সুন্দর কারুকার্য করা আর সাদা প্যান্ট পরা, চুলগুলো জেল দিয়ে সেট করা। সে ধীরে ধীরে ছাদের চৌকাঠ পেরিয়ে সামনে এগোচ্ছে। আর ওইদিকে এতক্ষণ আফরিন নাহারের সাথে গল্প করছিল, কিন্তু হঠাৎ করে তার চোখ গেল সামনে এগিয়ে আসা আয়ানের দিকে। সে আয়ানকে দেখছে এক দৃষ্টিতেই তাকিয়ে। আয়ান এদিকে আসছে তুষারের সাথে দেখা করতে। এর আগেও তাদের দেখা হয়েছে। আয়ান এসে তুষারকে সালাম দিয়ে হাত মেলালো, কিন্তু আফরিন যেন তার দিক থেকে চোখ সরাতেই পারছে না কোনোভাবে। তার হৃদয়ে অন্যরকম অনুভূতি কাজ করছে। এর মধ্যেই নাহার তাকে ধাক্কা দিয়ে বলল, কিরে আফরো, কোথায় চলে গেলি আবার? নাহারের ডাকে তার হুঁশ ফেরে। সে তড়িঘড়ি করে চোখ নিচে নামিয়ে বলল, না আপু, কিছু না। আয়ান এইবার আফরিনের পানি তাকিয়ে দেখলো একবার। বেশ সুন্দর লাগছে তার কাছে আফরিনকে। সে তুষারের সাথে কথা বলছে আর আফরিনকে পরখ করছে। কিছুক্ষণ পরে সে নিজের ফোন বের করে আবরারকে মেসেজ দিয়ে বলল, কিরে কোথায় তুই? আবরার আয়ানের মেসেজের প্রতি উত্তরে বলল, ভাই আমি তোদের বাড়ির ছাদ খুঁজে পাচ্ছিলাম না, এখন পেয়েছি, আসছি আমি, দাঁড়া। এই বলে সে অন্য মনস্ক হয়ে ছাদে উঠতে নিলে কারো সাথে ধাক্কা খেলো। সে ধীরে ধীরে পাশে তাকিয়ে দেখলো তার পাশেই ফারিসা। সে সিঁড়িতেই পড়ে গেছে, হাতে হলুদ সব বক্সে। আবরার ফারিসাকে বলল, সরি আমি দেখিনি। তুমি কি বেশি ব্যথা পেয়েছো? আমি সত্যি দুঃখিত। ফারিসা একবার আবরারের দিকে তাকিয়ে আবার নিচে তাকিয়ে বলে উঠল, না ভাইয়া, ইটস ওকে, আপনার দোষ নেই। আমি তাড়াহুড়া করতে গিয়ে এই দুর্ঘটনা হলো। আমি কি হেল্প করবো তোমাকে উঠতে? না ভাইয়া, পারবো আমি। এই বলে সে তার পরনের শাড়ি খুব সাবধানের সাথে ধরে উঠল। সে আবরারকে বলল তার হেল্প লাগবে না, চলে যেতে পারে। আয়ান বারবার কল করায় সে চলে যায়। ফারিসা শাড়ি সামলিয়ে হলুদের বক্সটি নিয়ে ছাদে চলে গেল। ফারিয়া বেগমের কাছে বক্সটি দিয়ে এসে আলভিকে খুঁজতে লাগলো। এখানে অনেক মানুষ, যদি কিছু হয়। কিছুক্ষণ পরে আলভি কোথায় থেকে এসে ফারিসার সামনে এসে দাঁড়ালো। ফারিসা ভাইকে পেয়ে বলল, আলভি, তোমাকে না বলেছি আম্মুর সাথে থাকতে, দুষ্টুমি না করতে। আবুই রাখো তোমার বায়ন, আগে আমার কথা শোনো তো। চলো আমার সাথে, একটা কাজ আছে, আসো। কোথায় যাব আমি? আবার উল্টাপাল্টা কিছু করেছো তুমি? ফারিসা আলভির হাত ধরে ওর সাথে যেতে লাগলো। আলভি হঠাৎ থেমে গেছে। সে ফারিসার হাত ছেড়ে উজান আর অনামিকার মাঝে দাঁড়িয়ে বলে উঠল, ছোট আপুই, আমি না এই সুন্দর আপুকে বিয়ে করবো, তুমি আমাকে বিয়ে করিয়ে দাও না প্লিজ। ফারিসা আলভির মুখে কথা শুনে থতমত খেয়ে গেল। সে নিজেকে ধাতস্থ করে রাগি চোখে আলভির দিকে তাকিয়ে বলল, আলভি, তুমি কি বলছো এগুলো? আমি কিন্তু বাবাইকে বিচার দেব। আলভি ফারিসার ধমক খেয়ে উজানের পেছনে লুকিয়ে পড়ে। উজান এতক্ষণ এই ভাই বোনের কাণ্ড দেখছিল। ফারিসা ক্ষমা দৃষ্টিতে অনামিকার দিকে তাকিয়ে বলল, অনামিকা আপু, আমি ভীষণ দুঃখিত। আলভি ছোট মানুষ, না বুঝে বলে ফেলেছে। আপনি কিছু মনে করবেন না প্লিজ, ওকে বুঝিয়ে বলবো আমি, আর হবে না। আরে না না ফারিসা, আমি বুঝেছি। একটু আগেই ও ভাইয়াকে বলেছে, এখন তোমাকে বললো। আমি কিছু মনে করিনি মেয়ে। ফারিসা এইবার উজানের দিকে তাকিয়ে বলল, সরি ভাইয়া, ওর কথায় কিছু মনে করবেন না প্লিজ। এইটুকু বলেই ফারিসা আলভিকে জোর করে নিয়ে গেল। ওর ভীষণ অস্বস্তি লাগছে। উজান এই ভাই বোনের যাওয়ার পানে তাকিয়ে থাকলো। কিছুক্ষণ পর অনামিকাকে বলল, বোনু, আসলে তুমি ঠিকই বলেছিলে, মেয়েটা সবার থেকে অন্যরকম। এই বলে পাশে তাকিয়ে দেখলো অনামিকা নেই। সে উঠে চলে গেছে স্টেজের ওইদিকে। সবাই ওইদিকে দেখে সেও চলে গেল। বিয়ান, আমাদের মেয়ে এবং ছেলেকে কি সুন্দর মানিয়েছে, তাই না? ফারিয়া বেগমের কথা শুনে মনিরা বেগম বলে উঠল, আসলে বেয়ান, ওদের কি সুন্দর মানিয়েছে, মাশাআল্লাহ। আর দেখেছেন ওরা কি খুশি। হ্যাঁ, আচ্ছা বিয়ান, চলেন হলুদ দেওয়া শুরু করি। হ্যাঁ। এই বলে বাড়ির বড়রা সবাই স্টেজের দিকে চলে গেলেন। ফারিয়া বেগম সবাইকে বলল, বাচ্চারা, হলুদ দেওয়া শুরু করা হোক, রাত হয়ে যাচ্ছে, আমরা হলুদ দিয়ে চলে যাই।
তোমরা নিচে নেমে এসো। ফারিয়া বেগমের কথায় সবাই হৈ হৈ করে উঠল। আবরার বক্সে গান বাজি এইদিকেই চলে এলো। প্রথমে ফারিয়া বেগমের মা মিনারা বেগম স্টেজে উঠে গেলেন লাঠি ভর দিয়ে। সে হলুদের বাটি থেকে হলুদ নিয়ে প্রথমে তুষারের গালে এবং নাহারের গালে একটু করে লাগিয়ে দিলেন। এরপর ফারিয়া বেগম ও মনিরা বেগম উঠে হলুদ দিয়ে আসলেন। একে একে বাড়ির বড়রা সবাই বর ও কনেকে হলুদ লাগিয়ে নিচে চলে গেলেন। আদনান জাহান হলুদ লাগিয়ে চুপচাপ ফারিসার পাশে চলে গেলেন। ফারিসা কিছুক্ষণ আগে ছাদের অপর পাশে এসে দাঁড়িয়েছে। আদনান জাহান মেয়ের পিঠে আলতো করে হাত রাখলেন। ফারিসা আকাশের পানে তাকিয়েছিল। পিঠে হাতের স্পর্শ পেয়ে ধীরে ধীরে পেছনে ঘুরে গেল। আদনান জাহানকে দেখে এসে আবার সামনে তাকালো। আদনান জাহান মেয়ের পাশে এসে দাঁড়ালো। ফারিসার সাথে এসেও কিছুক্ষণ আকাশের পানে চেয়ে থাকলো। সে আকাশের দিকে তাকিয়ে বলল, মামুনি, মন খারাপ তোমার? বাবাই এমন প্রশ্ন শুনে ফারিসা বলে উঠল, না বাবাই, এমনি দাঁড়িয়ে আছি। আমার মেয়েকে তো মিথ্যা কথা বলতে শুনিনি, তাহলে বলছো কেন? মায়ের কথা মনে পড়ছে মা? হ্যাঁ বাবাই, কেন জানি শূন্য শূন্য লাগছে আমার। মন খারাপ করো না মা, আমি আশা করব আমার মেয়ে সবার সামনে শক্ত হয়ে থাকতে পারে। কি পারবে না মা? পারবো বাবাই। আচ্ছা, তাহলে আমি নিশ্চিতভাবে নিচে গেলাম, কেমন? তুমি নাহারের সাথে থাকো। বাবাই, আলবি কোথায়? ও ঘুমিয়ে গেছে মামুনি। আচ্ছা যাও, আল্লাহ হাফিজ বাবাই। আদনান জাহান ফারিসার থেকে চলে আসতে নিতেই আয়ানের মুখোমুখি হয়। আয়ান তার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। আদনান জাহান বুঝলেন। সে আয়ানের কাঁধে হাত রেখে বলে উঠলেন, আয়ান, ফারিসাকে একটু দেখে রেখো, ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে মেয়েটা, সামলাও ওকে, তুমি ছাড়া আর কেউ পারবে না। এই বলেই আদনান জাহান চলে গেলেন। আয়ান ধীরে ধীরে ফারিসার পাশে দাঁড়ালো। ফারিসা চোখ বেয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। সে আকাশের দিকে তাকিয়ে আছে। আয়ান ফারিসাকে বুকের মধ্যে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, ফারশু, জান বাচ্চা আমার, তুই না আমাকে কথা দিয়েছিলে? তাহলে কি হলো বাচ্চা? কাঁদে না শোনা। দেখো, ভাইয়া আছে, বাবাই আছে, সবাই আছে। ফারিসা কিছু বলল না। একটু পর আদর পেয়ে চুপচাপ থাকলো। কিছুক্ষণ পর সে নিজেই শান্ত হয়ে আয়নের দিকে তাকিয়ে জোরে নিঃশ্বাস নিয়ে বলল, চলো ভাইয়া, ঠিক আছে আমি। চল আমার সাথে। তারা চলে গেলে স্টেজের ওইদিকে ছোটরা সবাই আনন্দ করছে। ফারিসা ও নাহারের কাছে চলে গেল। আয়ান গেল আবরার ও উজানের দিকে। রাত 10:30। আকাশে ম্লান চাঁদের আলো। জাহান বাড়ির ছাদে বাড়ির ছোট সদস্যরা গোল করে বসে আছে। কিছুক্ষণ আগেই সবাই নাহার ও তুষারকে হলুদ দেওয়া শেষ করলো। ফারিয়া বেগম ও জাহানারা বেগম সবার জন্য খাবার এনে দিয়ে সব গোছগাছ করে ঘুমাতে গেলেন। তুষারের বাড়ির লোকদের জন্য বর্ধকৃত বাসায় পৌঁছিয়ে দেওয়া হলো। ইনায়াকে থাকার কথা ফারিয়া বেগম বলেছিলেন অবশ্য, কিন্তু সে তার অহংকার নিয়ে থাকবে না বলে জানিয়ে দিয়েছে। ছাদে সবাই আছে আজ। মাঝখানে একটি গিটার রাখা, তার পাশেই রয়েছে একটি বয়ম, তার মধ্যে রঙিন কাগজে লেখা ডেয়ার। একটি টি টেবিলে কাচের বোতল রাখা, সবাই বসে গল্প করছে। এর মধ্যে আফরিন বলল, এবার খেলা শুরু করা যাক, রাত হয়ে যাচ্ছে তো। আফরিনের কথায় সমর্থন জানিয়ে নাহার বলল, হ্যাঁ হ্যাঁ, শুরু করি, আমার ঘুম পাচ্ছে ভীষণ। সবাই নড়ে চড়ে উঠল নাহারের কথায়। আয়ান নাহারকে বলে উঠল, আচ্ছা আপুই, কিন্তু বোতল ঘোরাবে কে? তুই ঘোরা। আয়ান নাহারের কথা শুনে টি টেবিলের কাঁচের বোতলটাকে ঘোরালো। বোতল সুন্দর করে ঘোরাতে লাগলো। সবার চোখ বোতলে। বোতল ধীরে ধীরে এসে থামলো ফারিসার দিকে। এবার আফরিন বলে উঠল, ফারশু, তুই বয়ম থেকে একটা কাগজ বের কর, কাগজে যা লেখা থাকবে তাই পূরণ করবি। আফরিনের কথায় ফারিসা বয়ম থেকে একটা কাগজ বের করলো। তাতেই লেখা, গিটার বাজিয়ে নিজের প্রিয় একজন মানুষের উদ্দেশ্য করে একটা গান গিয়ে শোনাতে হবে। ফারিসার মুখ কাঁপছে। সে আয়নের দিকে একবার, নাহারের দিকে একবার তাকালো, আবার সবার দিকে তাকালো। নাহার তাকে আশ্বাস দিল। ফারিসা নিচে থাকা গিটার নিয়ে নিজের কোলের মধ্যে নিয়ে নিল। তার ভীষণ অস্বস্তি বোধ হতে লাগলো, তাই জোরে নিঃশ্বাস নিল। সে ধীরে ধীরে গিটার বাজিয়ে গেয়ে উঠল, তুমি নরম ফুলের গান, তুমি গরম ভাতের ভাব, তুমি অভিমানের চুপ, তুমি কান্না জমা মুখ, আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা, আমি তোমার চোখের তারায় বাঁচি মা, আমি তোমার মায়ায় মায়ায় থাকি মা। ফারিসার হাত থেমে গেল। সে আর গাইতে চাইলেও পারছে না।
চোখ মিলে সে সামনের দিকে তাকালো। সবাই তার দিকে তাকিয়ে আছে। সে গিটার নামিয়ে মুচকি হাসলো, সবাইকে বলল, এইবার খেলা শুরু করো তোমরা। আয়ান আবার বোতল ঘোরালো। এবার বোতল থামলো নাহার ও তুষারের মাঝ বরাবর। আফরিন তাদেরকে বলল, দুলা ভাই এইবার ডেয়ার আমি দেব আপনাদেরকে। আপনারা আমাদেরকে নেচে দেখাবেন, মানে কাপল ডান্স। সবাই হো হো করে উঠল। নাহার লজ্জায় মুখ লাল করে তাকালো তুষারের দিকে। তুষার ও নাহার একে অপরের দিকে তাকাচ্ছে। আফরিন তাদের তাড়া দিচ্ছে। তাদের অন্য কোনো উপায় না পেয়ে আফরিন কথায় সম্মতি দিল। আবরার ছোট বক্সে मैं अगर कहूँ গান সেট করলো। তুষার ও নাহার স্টেজে উঠে গেল। ছাদে লাইট অফ করে দিল। ধীরে ধীরে নাহার ও তুষার একে অপরের দিকে তাকাচ্ছে। হলুদ লাইটগুলোও জ্বলে উঠছে ধীরে ধীরে। নাহার ও তুষার গানের তালে তাল নাচছে। সবাই তাদের নাচ দেখছে আর মুচকি মুচকি হাসছে। আফরিন স্টেজের পাশে থাকায় লাইটের আলোয় তার মুখে পড়ছে। কিছুক্ষণ পরে আয়নের চোখ আফরিনের পানে গেল। তার হৃদয় থমকে গেল হলুদ শাড়ি পরিহিত এই রমণীকে দেখে। সে চোখ সরাতে চেয়েও যেন পারছে না কোনোভাবে। হঠাৎ আফরিনের মনে হলো কেউ তাকে দেখছে। সে সামনে তাকালো, কিন্তু কিছু দেখলো না। তাই সে আবার নাচের দিকে মন দিল। ফারিসা কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে। লাইটের মিটে মিটে আলোয় তার মুখ ঝলমল করছে। আপনার ফোনে কথা বলতে বলতে এই দিকেই আসছিল, কিন্তু ফারিসা এমন মায়াবী রূপ দেখে সে আর সামনে এগোতে পারল না। তার পা থেমে গেছে হলুদ শাড়ি এই মায়াবিনী মেয়েকে দেখে। আপনার এক দৃষ্টিতেই তাকিয়ে আছে ফারিসার দিকে। ফারিসার এইসবের খবরই নেই। সে সামনে তাকিয়ে নাচ দেখছে আর মুচকি হাসছে। আপনার ফারিসার দিকে তাকিয়ে বিড়বিড়িয়ে বলে উঠল, আরে শ্যাম মোহিনী। এর মধ্যেই তুষার আর নাহারের নাচ শেষ হয়ে গেছে। নাহার এসেই চেয়ারে বসে পড়ল। ক্লান্ত স্বরে বলে উঠল, খেলা এখানে শেষ করা হোক, অনেক রাত হয়েছে, সবাই নিজ নিজ রুমে যাও, আমি ভীষণ ক্লান্ত। সবাই তার কথায় সমর্থন করলো। আসলে রাত অনেক হয়েছে। সবাই সব কিছু গুছিয়ে নিয়ে ছাদ থেকে নিচে নেমে এলো। তুষারকে গেস্ট হাউসে রেখে আসতে হবে, তাই আয়ান ও আবরার তুষারের সাথে গেল। আর বাকিরা নিজ নিজ রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। রাত 1:20। তুষারকে রেখে এসেছে আয়ান ও আবরার। তারা বাড়ি ফিরে দুজনে আয়ানের কক্ষে প্রবেশ করলো। আজ আবরার আয়ানের সাথেই থাকবে। তারা ধীরে ধীরে ফ্রেশ হয়ে বিছানায় বসলো। কিছুক্ষণ পর আবরার আয়ানের উদ্দেশ্য করে বলে উঠল, আয়ান ফারিসা জাহানারা আন্টিকে নতুন আম্মু বলে কেন? এটা কি তার আসল মানা? আবরারের কথায় আয়ান অবাক না হয়ে চুপচাপ বসে রইল। সে কথার উত্তর না দিয়ে আবরারকে পাল্টা প্রশ্ন করলো, তুই কি করে জানলি ফারিসা যে ছোট কাকিকে নতুন আম্মু বলে? আসলে আজ সন্ধ্যায় ছাদে আসার সময় ফারিসা জাহানারা আন্টিকে কথা বলতে দেখেছিলাম। একসময় আন্টিকে নতুন আম্মু বলে ওঠে। তুই ফোন দিচ্ছিলি তখন না, তাই উপরে চলে আসি। কিন্তু এখন এইটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আসল কাহিনী কি বলতো? আয়ান উঠে জানলার পাশে গিয়ে দাঁড়ালো। বাতাসে পর্দা উঠছে ধীরে ধীরে। সে আবরারকে বলল, এইদিকে আয়। আবরার উঠে আয়ানের পাশে গিয়ে দাঁড়ালো। আয়ান কিছুক্ষণ চুপ থাকার পর বলে উঠল, ফারিসা যখন খুব ছোট ছিল তখন আদনান চাচ্চুর প্রথম স্ত্রী মানে ফারিসার মা ছোট মার গর্ভে ছিল আলভি। হঠাৎ করে কাকিমার ব্যথা শুরু হয়। ওই দিন বাহিরে প্রচুর ঝড় হচ্ছিল। বাবা চাচ্চুরে সবে একটা গাড়ির ব্যবস্থা করতে পারছিল না। এদিকে ছোট মা ব্যথায় কাতরাচ্ছে। কিছুক্ষণ পর গাড়ি পেলে কাকিমাকে হাসপাতালে নেওয়া হয়। তখন অনেক দেরি হয়ে গেছে। আমার কোলে ছিল ফারিসা। এ মেয়ে তখনও বুঝতে পারেনি কিছু। গভীর ঘুমে ছিল। দেরি করাতে আলভিকে জন্ম দিতে গিয়ে মারা যান। ছোট মা আমার কোলে ফারিসাকে আদর করে বলে গেছিলেন যেন আমি ওকে সব কিছু থেকে রক্ষা করি। ছোট মা চলে যাওয়ায় সবাই ভেঙে পড়ে। আশেপাশের এত চেঁচামেচিতে ফারিসা উঠে গেছিল। আমরা তখন কেবিনে। ফারিসা আমার কোলে থেকে নেমে আলভির কাছে গেল। আমাকে জিজ্ঞেস করলো, এই বাবুটা কাঁদছে কেন? কে হয় এই বাবু? আমি বলেছি, এটা তোমার ভাই হয়। সে আলভিকে কোলে নেওয়ার পর আলভির কাঁদা থেমে যায়। ফারিসা ধীরে ধীরে ছোট মার সামনে গিয়ে দাঁড়ালো। অনেক ডাকলো, কোনো সারা শব্দ পেল না। সে আদনান চাচ্চুকে বলল, বাবাই, মা ঘুমাচ্ছে কেন? দেখো না, আমার ছোট ভাইকে কোলে নিবে না? বাবু কাঁদছে তো। আদনান চাচ্চু ফারিসার মাথায় হাত বুলিয়ে দিতে বলল, মামুনি, তোমার মা আল্লাহর কাছে চলে গেছে আর ফিরবে না। এই দেখো, তোমার ছোট পুতুল ভাইকে দিয়ে তোমার মা চলে গেছে। আদনান চাচ্চুর কথা শুনে ফারিসার হাসি মুখটা নিভে গেছিল। সে আবার জিজ্ঞেস করলো, মার কখনো ফিরবে না আমার কাছে বাবাই? না মামুনি। এই বলে আদনান চাচ্চু চলে গেল। ফারিসা তার যাওয়ার পানে তাকিয়ে থেকে আবার ছোট মার মাথার কাছে এসে দাঁড়িয়ে অনেকক্ষণ তাকিয়েছিল। মা, তুমি আমার কাছ থেকে চলে গেলে কেন?
আমি আর দুষ্টুমি করবো না, প্রমিস। তুমি চলে এসো না। তুমি আমাকে আর ঘুম পাড়িয়ে দিবে না? ও মা, আসো না আমার কাছে। আচ্ছা, আশা লাগবে না। আমি বুঝেছি তুমি আমার উপর রাগ করে চলে গেছো আল্লাহর কাছে, তাই না? আমি আল্লাহর কাছে বলবো তোমাকে যেন কষ্ট না দেয়। ছোট মাকে বাড়িতে নিয়ে যাওয়া হলো, তাকে শেষ গোসল করানো হলো। জানিস আবরার, এমনি একটুও কাঁদেনি। যখন ছোট মাকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন ছোট মার পাশে বসে চিৎকার করে কেঁদে উঠল। অনেক বুঝিয়ে তাকে রেখে আসা হলো। ফারিসা আগে এমন চুপচাপ ছিল না, ছোট মা মারা যাওয়ার পর এমন হয়ে গেছে। সে আজও মনে করে ছোট মা তার দুষ্টমির কারণে চলে গেছে। দিন শেষে ওকে একমাত্র আদনান চাচ্ছু না হয় আমি সামলাতে পারি। জাহানের আন্টি অনেক চেষ্টা করেছে ওর মা হয়ে ওঠার, কিন্তু ফারিসা ওর মার জায়গা আর কাউকে বসাতে পারেনি। তাই নতুন আম্মু বলে, হ্যাঁ আলকে জানে ওর মা জাহানার আন্টি, ওকে বলা হয়নি ওর আসল মাকে। ফারিসাও বলতে দেয়নি। আবরার কিছু বলতে পারলো না। আয়ানও কিছু না বলে ঘুমাতে গেল। আবরারকে ওইভাবে দাঁড়িয়ে থাকতে দেখিয়ে বলল, এই ঘুমোতে আয়। আবরার নিঃশব্দে আয়নের কাছে গিয়ে শুয়ে পড়ল। এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়ল। এভাবেই শেষ হলো এক রাত, যেখান থেকে শুরু হলো এক অজানা প্রণয়ের গল্প, যার সাক্ষী হয়ে থাকবে আজকের এই খোলা আকাশ। সকালটা যেন আজ অন্যরকম। আকাশেই রোদটা নরম নরম, সূর্যের আলো ছড়িয়ে পড়ে চারপাশের অন্ধকারকে দূর করছে। চারদিকে কেমন যেন এক ব্যস্ততার ঘ্রাণ, কারণ আজ নাহারের বিয়ে। বিয়ে মানেই বাড়ির প্রতিটি কোণায় সজীবতার ছোঁয়া, হাসির শব্দ, খুঁটিনাটি ব্যস্ততা আর সেই বিশেষ উচ্ছ্বাস। একটি বিয়ে বাড়ি মানে ভীষণ ব্যস্ততা। বাড়ির বউরা রান্নাঘরে সকালের নাস্তা তৈরিতে ব্যস্ত। ফারিয়া বেগমের মা সোফায় বসে পান চেবোতে চেবোতে এক চোখে টিভি দেখছেন আর মাঝে মাঝে গম্ভীর মুখে কোনো মন্তব্য করছেন। তার পাশেই বসে আছে বাড়ির সবচেয়ে দুষ্টু সদস্য আলভি। তার হাতে আয়নের দেওয়া ট্যাবটি, না হলে এতক্ষণে পুরো বাড়ি মাথায় করে ফেলত সে। বাড়ির বাকিরা সবাই ঘুমে বিভোর। কাল রাত জেগে থাকায় সকালে এখনও কেউ ওঠেনি। আদনান জাহান ও সাইফুল জাহান কী বিষয়ে কথা বলতে বলতে নিচে নেমে এসেছেন। তাদের কথা চলমান। আরিফ জাহান ও উজানের বাবা কিছুক্ষণ পরেই এসে তাদের সাথে যোগ দিলেন। এর মধ্যে ফারিয়া বেগম ও শারমিন বেগম সকালের নাস্তার টেবিলে এক এক করে সাজিয়ে দিচ্ছেন। ফারিয়া বেগম সবার উদ্দেশ্যে বললেন, ভাইজান সকালের নাস্তা করে নিন। আদনান জাহান আরিফ জাহানের উদ্দেশ্য করে বললেন, ভাইজান সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে, আমরা তো ওইদিকে ব্যস্ত থাকবো, তাই আয়ানকে বলেছি যেন এইদিকে সামলাই। আর তাছাড়া সেই বাড়ির বড় ছেলে। কথাটা শুনিয়ে সবাই কিছুটা নীরব হয়ে গেল। উজানের বাবা বললেন, দোলা ভাই, আদনান ভাই তো ঠিকই বলেছে, বাড়ির বড় ছেলে সে, তাকে তো দায়িত্ব নিতে হবে। আরিফ জাহান ধীর স্বরে প্রতি উত্তর করলেন, সে যদি দায়িত্ব ঠিকঠাক পালন করতে পারে তাহলে তো আমি মানা করব না, বাকিটা তার উপর নির্ভর করছে। সবাই খাবার খাচ্ছেন আর টুকটাক বিয়ে নিয়ে কথা বলছেন। এর মধ্যে আরিফ জাহান বলেন, বাড়ির ছোটরা কোথায় ফারিয়া? মনে হয় ঘুমাচ্ছে, কাল তো অনেক রাত পর্যন্ত জেগেছিল তারা। এর মধ্যে উজান এসে বসলো টেবিলে। ফারিয়া বেগম ভাইয়ের ছেলেকে খাবার বেড়ে দিচ্ছেন আর আলভিকে বললেন, আলভি বাবা, উপরে যেয়ে সবাইকে ডেকে নিয়ে আসো। আলভি তার বড় মার কথা শুনে উপরে চলে গেল সবাইকে ডাকতে। যেহেতু সে গেছে সেহেতু আর কেউ ঘুমাতে পারবে না নিশ্চিত। আলভি সবার দরজার সামনে দাঁড়িয়ে জোরে জোরে টোকা দিচ্ছে, যতক্ষণ না পর্যন্ত কেউ দরজা খুলবে। আলভির ডাকে সবাই উঠে পড়ল। সে সবাইকে বলল যেন নিচে চলে যায় তাড়াতাড়ি। আলভি নিচে নেমে আসলো। জাহানার বেগম তার খাবার আগে থেকেই তৈরি করে রেখেছেন। আলভি আসাতে সে এখন খাবারের প্লেটটি নিয়ে আলভিকে নিয়ে সোফায় বসলেন। এই ছেলেকে যতক্ষণ না খাওয়ানো হবে ততক্ষণ সে খাবে না। প্রায় 10 থেকে 15 মিনিট পরে ধীরে ধীরে এক একজন করে নিচে নেমে এলো সবাই খাবার টেবিলে। উজান সোফায় বসে অপেক্ষা করছে আয়ান ও আবরারের জন্য। তাদের দায়িত্ব সব দেখিয়ে শুনে রাখা। ফারিসা একটু পরে নেমে সেই টেবিলে বসলো। আবরার তাকে খেয়াল করলো, এক পলক তাকে দেখলো, এরপর খাওয়ায় মনোযোগ দিল। ফারিসা সোফায় বসে থাকা আলভি ও জাহানারা বেগমের দিকে তাকালো। এর খাবার খেতে শুরু করলো। সবাই খাচ্ছে আর গল্প করছে। এর মধ্যে কি একটা বিষয় নিয়ে কথা উঠতেই নাহার বলে উঠল, শোন তোরা আমার কথা মন দিয়ে। আফরিন একটু অভিনয়ের সুরেই বলে উঠল, বলে ফেলুন তুষার ভাইয়ের বউ, আপনার কথা আমি কান দিয়ে শুনছি।
নাহার আফরিনের পিঠে কিল বসিয়ে দিল। এরপর একটি কাশি দিয়ে গম্ভীর স্বরে বলে উঠল, শোন, আমি তো আজকে আমার জামাই বাড়ি মানে শ্বশুর বাড়ি চলে যাব। তোরা কি করবি? আমাকে তোরা কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে খুঁজবি, বুঝলি? নাহারের এমন কথায় সবাই হো 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 করে হেসে উঠল। আবরার হেসে হেসে নাহারকে বলল, আপু, অজ্ঞান হয়ে তো খোঁজা যায় না। আবারও সবাই হাসতে লাগলো। এর মধ্যে রয়েছে আফরিন বলল, ইস আপুই, তোমাকে কে আবার খুঁজবে? তুমি চলে গেলে এ বাড়ি আমার হ্যাঁ হ্যাঁ লালা। আর তোমার পরে ফারসুকেও একটা ব্যাটার সাথে বিয়ে করায় দিব। আহা, শান্তি আর শান্তি। পরে এই রাজ্য শুধু আমার থাকবে। আবরার রুটি মুখের মধ্যে নিয়েছিল, এমন কথা শুনে ওর গলায় আটকে গেছে। আবরার কাশছে, চোখ মুখ দিয়ে পানি বেরোচ্ছে। ফারিসা তার অপর পাশ বসায় সে পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, ভাইয়া পানি খান, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আবরার ফারিসার থেকে পানির গ্লাস নিয়ে ঠক ঠক করে পানি খেয়ে নিল। আয়ান আর নাহার একবার আফরিনের দিকে তাকালো। আফরিন তাদের দিকে তাকিয়ে মিকি হাসি দিল। ওর কাণ্ড দেখে ওরাও হেসে দিল। অনামিকা হুট করে আফরিনের পানি তাকিয়ে বলল, আচ্ছা, তাহলে তুই এই বাসায় থাকবি কেন? তোকেও তো বিয়ে করে ওদের মতো শ্বশুরবাড়িতে যেতে হবে। যাব না আমি। এ বাসায় থাকবো তোমাদেরকে পাঠিয়ে দিয়ে। আমি বিয়েও করব না। সবাই আবার হাসতে লাগলো, কিন্তু আয়ান চুপচাপ গম্ভীরভাবেই বসে রইল। ফারিয়া বেগম এবার এদের কাছে এসে বলল, এই তোদের এখনো খাওয়া শেষ হয়নি? খেতে বসে এত কিসের কথা? একটু পরে লোকজন আসা শুরু করবে, দ্রুত খেয়ে ওঠ, পার্লার থেকে মেয়েরা এসে পড়বে। ফারিয়া বেগমের ধমক খেয়ে চুপ করে সবাই খেয়ে উঠল। ছেলেরা বাইরে চলে গেল, মেয়েরা সব এখন উপরে যাবে। সবাই নাহারের রুমে আড্ডা দিচ্ছে। আর কিছুক্ষণ পরেই পার্লারের মেয়েরা চলে আসবে বধূ সাজাতে। সবাই যখন আড্ডায় মশগুল, তখনই নাহারের ফোন মেসেজের শব্দে কেঁপে উঠল। নাহার ফোন হাতে নিয়ে লক খুলে দেখল চৌধুরী সাহেব সেন্ড মেসেজ। নাহার ক্লিক করে তুষারের আইডিতে চলে গেল। আইডির পাশে সবুজ বাতি জলজল করছে, মানে সে অনলাইনে আছে। সে ইনবক্সে গিয়ে দেখলো, আর কয়েক ঘন্টার অপেক্ষা মাই সানফ্লাওয়ার। আর কিছুদিন বাদেই তোমাকে আমি আমার বউ করে আমার কাছে নিয়ে যাব। আমি আমার করা প্রতিশ্রুতি ভাঙিনি। আমাদের সম্পর্কের শুরু থেকে এখন পর্যন্ত আমি তোমার ছিলাম, আছি আর থাকবো ইনশাল্লাহ। তোমাকে আমি আমার নামে হালাল করে প্রমাণ করে দেব যে আমি শুধু তোমার সানফ্লাওয়ার। আমি শুধু আমার সানফ্লাওয়ারের। তুমি ব্যতীত অন্য নারী আমার জন্য এখন বিষাক্ত। নাহারের চোখ ভিজে গেল। এতদিনের স্বপ্ন, এতদিনের অপেক্ষা, এতদিনের ভয়, আজ সব কিছু মিলিয়ে যেন সত্যি হয়ে যাচ্ছে। নাহার কী বলবে বুঝে উঠতে পারছে না। তার পূর্ণতা তুষারকে নিজের করে পাওয়ার তার কাছে যেন অবিশ্বাস্য লাগছে। তার হৃদয়ে খুশির ঢেউ বয়ে যাচ্ছে। খুশিতে দুই চোখ চকচক করে উঠল তার। সেই মেসেজ লিখতেই সেন্ড করলো, আমাদের এই পূর্ণতা, আমার আমার না বিশ্বাস হচ্ছে না। আমি সত্যিই তোমার হব, হালালভাবে তোমার নামে হব। আমি তোমাকে ভীষণ ভালোবাসি তুষার, আর সারা জীবন বাসবো। আমার জীবনে তুমি আল্লাহর দেওয়া সবচেয়ে বড় উপহার। আমি তোমার ছিলাম আর তোমারই থাকবো ইনশাল্লাহ। তুষার তৎক্ষণাৎ নাহারের মেসেজ পেয়ে উত্তর দিল, আমিও ভীষণ ভালোবাসি তোমায়। আমি আমার সানফ্লাওয়ারকে ভালোবাসি। আর কিছুক্ষণ পরেই আমাদের মধ্যে আর এই দূরত্বের দেওয়াল থাকবে না। শুধু তুমি আমার আর আমি তোমার। তারা আর কিছুক্ষণ কথা বলে দুজন দুজনের থেকে বিদায় নিল। তাদের দুজনের পূর্ণতা দেখে যেন আকাশও হেসে খেলে বেড়াচ্ছে। ফারিয়া বেগম এসে সবাইকে বললেন একজন একজন করে ফ্রেশ হয়ে নিতে। নাহার জানলার পাশে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে এক অদ্ভুত শান্তির হাসি বয়ে যাচ্ছে। ফারিয়া বেগমের বলে যাওয়া কথায় ও কিছুক্ষণের মধ্যেই পার্লারের মেয়েরা এসে পড়েছে। শারমিন বেগম মেয়েদেরকে উপরে নাহারের ঘরে নিয়ে গিয়েছেন। ফারিয়া বেগম সব গুছিয়ে নিয়ে নিচে নেমে এলেন। তার কি কম কাজ? এই বাড়ির প্রথম মেয়ের বিয়ে বলে কথা। সবাই তার সাথে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছেন। নাহারকে তৈরি করা হবে তাই সবাই সবার রুমে গিয়ে নিজের মতন করে তৈরি হবে। আর মেকআপ মেয়েদেরকে দিয়েই করাবে। আফরিন সবে মাত্র ওয়াশরুম থেকে গোসল করে বের হলো। চুলের পানি মুছতে মুছতে আলমারির সামনে গিয়ে দাঁড়ালো। আলমারি থেকে মেরুন রঙের কাঞ্জিপুর শাড়ি বের করে আনলো। তার সাথে যাবতীয় যা যা লাগবে তা সে সুন্দর করে গুছিয়ে নিয়ে আয়নার সামনে দাঁড়ালো। শাড়ি এক সাইডে গায়ের সাথে রেখে দেখলো কেমন লাগছে। তারপর সে শাড়ি পরা শুরু করলো। ফারিসা
রুমের বারান্দায় বসে বসে আকাশের পানি তাকিয়ে আছে। তার মুখে ক্লান্তি, চোখে খানিকটা হতাশা। নিজের অক্ষমতা যেন বুকের ভেতর ভার হয়ে বসে আছে। আকাশের দিকে তাকিয়ে থেকেই বলে উঠল, মা, তোমার মেয়ে সত্যিই ব্যর্থ। দেখো, কোনো কাজ পারি না আমি। সবাই শাড়ি পরতে পারে, কিন্তু আমি দীর্ঘ 20 মিনিট ধরে চেষ্টা করেও পারছি না। গতকাল তো মেজো আপুই পরিয়ে দিয়েছে, আজ কে দিবে?